মানুষের হৃদয়ের কথা বলে, নাটক মানব মুক্তির কথা বলে, নাটক হলো সমাজের দর্পণ। নজরে বাংলা এবার নিয়ে এসেছে এক নতুন ধারাবাহিক, নজরে বাংলা নাট্যদূত। প্রতি সপ্তাহের মঙ্গল ও শুক্রবার ঠিক সন্ধ্যে 7টায় আপনারা দেখতে পাবেন নাট্যদূতদের, যে দূতেরা নাটকের মধ্যে দিয়ে সমাজ গঠন করে, সামাজিক অবক্ষয়, কুসংস্কার, বিবিধ সমস্যা সকলের সামনে তুলে ধরেন এই দূতেরা। আজ আমরা হাজির হয়েছি এমনই এক নাট্যদূতকে নিয়ে নজরে বাংলা নাট্যদূত অনুষ্ঠানে। হবে আড্ডা, গল্প, কথা এবং তাদের প্রযোজনা নিয়ে। দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল নজরে বাংলা সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চাপ দিন, কমেন্টস করে আপনাদের মতামত জানান, আর সঙ্গে ফলো করুন ফেসবুক পেজ, দেখুন ওয়েব পোর্টাল www.nojore-bangla.com। নমস্কার, আজ আমরা আবারও হাজির হয়েছি নজরে বাংলা নাট্যদূতে আবারও এক নতুন নাট্যদূতদের নিয়ে। ঠাকুরনগর অনুরঞ্জন আমাদের মধ্যে আছেন। ঠাকুরনগর অনুরঞ্জনের সকল নাট্যদূতেরা পরিচয় করে নেব ঠাকুরনগর অনুরঞ্জনের পরিচালক মহাশয়ের সঙ্গে। নমস্কার, আমি মিন্টু মজুমদার। দাদার সাথে হবে নানান গল্প, কথা এবং দল সম্পর্কে আমরা শুনবো তাদের নানান ঘটনা। আমি প্রথমেই দাদার কাছে চলে যাই। দাদা, এই যে ঠাকুরনগর অনুরঞ্জন কিভাবে তৈরি হলো? এই তৈরির ঘটনাটা একটু অন্য রকমের। আমি আসলে অন্য দলে কাজ করতাম ছোটোবেলার থেকে, আরও বিভিন্ন দলে কাজ করেছি, বড় হয়েছি। এনএসডির একটা রেসিডেন্সিয়াল ওয়ার্কশপও করেছি। তারপরে আমার মনে হয়েছে যে আমি শুধুমাত্র নাটক চর্চার জন্য একটা গ্রুপ খুলব ঠাকুরনগরেই, কারণ ঠাকুরনগরে শুধুমাত্র নাটক চর্চার জন্যই কোনো গ্রুপ নেই। তখনই আমার মাথায় আসে। তারপরে আমরা কয়েকজন বন্ধু মিলিয়ে, আর এইখানে যারা আছে আর কি, এরা শুধু এই ছোটো যে আছে তানুষ বিশ্বাস ও বাদে আর যারা আছে, এরা সবাই শুরুর থেকেই আমাদের দলে আমরা আছি আর কি। এরা খুব ছোট ছিল, এদেরকে আমি ডাকি, ওরা আসে, তারপরে আমরা দলটার নাটকের চর্চা শুরু করি আর কি। দল কত বছরের? আমাদের দলের বয়স এই 13 বছর চলছে আর কি। আমরা দাদার থেকে শুনলাম এই যে ঠাকুরনগর অনুরঞ্জন, বিশেষ করে ঠাকুরনগরের মতন জায়গায় থিয়েটারের চর্চা কিভাবে তারা হাতে ধরে তৈরি করেছে। আমি একটু দাদার কাছে যাব। দাদা, তোমাদের ঠাকুরনগর অনুরঞ্জনের এই যে পরিচিতি, তো কোন নাটকের মাধ্যমে? সবার প্রথমে আমাদের যাত্রা পারে না, তখন থেকেই আমাদের পরিচিতি আরও বিল্ড হয়। তার আগে আমাদের ফার্স্ট যেটা হয়, আমরা সবাই রাজা, সেইখান থেকে আমাদের শুরুয়াত হয়। তাহলে আমরা শুনলাম যে তাদের পরিচিতি যে নাটকের মাধ্যমে, সেই নাটক সম্পর্কে জানলাম। আমি একটু আবারও দাদার কাছে আসবো। বর্তমানে কি কি প্রযোজনা চলছে এবং কোন প্রযোজনাটা সবথেকে বেশি হিট করেছে? আমাদের বর্তমানে প্রযোজনা চলছে, এইবারের প্রযোজনার নাম হচ্ছে সেই জোকার এই সার্কাস। খুবই ভালো একটা প্রযোজনা, আমরা বিভিন্ন জায়গায় শো করেছি। তার আগে যেসব প্রযোজনা ছিল সব থেকে ভালো ভালো, বিগ বাজার নামে একটা প্রযোজনা গত বছরের, তার আগের বার ছিল হচ্ছে অপারেশন মগজ, তার আগে ছিল, এই 3টে প্রযোজনা খুবই ভালো আর কি। তার আগে ছিল আমার ঠিকানা বলে একটা নাটক, সেটাও খুবই ভালো। ও যেটা বললো যা তারা পারে না, সেটাও ভালো, কম ক্যারেক্টার নিয়ে আর কি সব থেকে। আর এই যে নামগুলো বললাম আমি, এই সবগুলোই অনেকগুলো ক্যারেক্টার নিয়ে এই নাটকগুলো আর কি। আমরা কম ক্যারেক্টারের নাটক করতে পারি না আর কি। আমরা যে নাটকই ধরি সে নাটকে একটু বেশি ক্যারেক্টার নিয়ে করি আর কি। আমি একটু জানতে চাইবো যে বর্তমানে যে পরিমাণ আর্থিক সাহায্য করছে, প্রথমত বলি, আপনারা কি আর্থিক সাহায্য পাচ্ছেন কোনো সেন্ট্রাল? হ্যাঁ, যে পরিমাণ আর্থিক সাহায্য করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থিয়েটারটাকে প্রপারলি এগিয়ে নিয়ে যাওয়াটা একটা চাপের ব্যাপার। সেখান থেকে দাঁড়িয়ে আপনারা, সব থেকে বড় কথা, হৃদয়ের ভালোবাসা থাকলেই থিয়েটার করা যায়, তো সেই জায়গা থেকে কি বলছেন? হ্যাঁ, আমি একটু যদি বলি আর কি, কেন্দ্রীয় সরকার থেকে যে আর্থিক সহযোগিতা করে আর কি, সেইটা দিয়ে কিন্তু কোনো সংসার চলতে পারে না আর কি। সেইখানে দাঁড়িয়ে আর্টিস্টদের, যারা আমরা আর্টিস্ট অনুরঞ্জনের, আমাদের মধ্যে একটা ব্যাপার আছে। আমি নিজে যেমন বলিও সবাইকে যে অন্য কাজ করতেই পারি আমরা, সেই সাথে থিয়েটারটা করব। যেহেতু শুধু থিয়েটার করে কোনো সংসার চলা সম্ভব না, একটা হাত খরচের মতো তারা টাকা দেয় আর কি। সেই টাকাটাও আমরা দেয় প্রতি বছর ঠিক মতো দেয় না, পাওয়া যায় না, 2-3 বছর অন্তর অন্তর দেয় আর কি।
এখনও 2 বছরের টাকা আমাদের বাকি আর কি। সেইখানে দাঁড়িয়ে থিয়েটারটা করা, কেন্দ্রীয় সরকারের যে টাকাটা দেয় সেই টাকা নিয়ে থিয়েটার করা সম্ভব না আর কি। আমরা শুনলাম তাদের সম্পর্কে, বা এই যে এগিয়ে নিয়ে যাওয়া সকলেই একটা পরিবারের মতো, তারা একসাথে এক পরিবার হয়ে তারা কাজ করে চলেছে। ঠাকুরনগরের মতন জায়গায় একটা মফস্বলের থিয়েটার, এবং হচ্ছে বর্তমানে যে কলকাতার থিয়েটার, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই থিয়েটারটার মধ্যে যে পার্থক্য একটা রয়েছে, এই নিয়ে কি বলছেন আপনি? হ্যাঁ, পার্থক্যটা আমাদের এইখানে সাধারণ মানুষও নাটকের দর্শক হয়, যেটা কলকাতায় দেখা যায় না। কিন্তু এর পাশাপাশি একটা কথা থেকে যায় যে থিয়েটারের পরিণত দর্শক আর হচ্ছে সাধারণ দর্শক। তো এই সাধারণ দর্শকের সংখ্যায় বেশি হলেও তার থেকে বেশিরভাগ দলগুলোর কথাতেই এখন যেটা উঠে আসছে যে থিয়েটারের পরিণত দর্শক প্রয়োজন। এই জায়গা থেকে আপনি কি বলছেন? হ্যাঁ, এইটা হচ্ছে আমি বলবো ঠিক না। তার কারণ হচ্ছে এটা একটা ক্ষেত্রে ঠিক, আর্টিস্টের ক্ষেত্রে ঠিক, যে যারা নাটক করছি আমরা তাদের কাছে একটা সাজেশনের জন্য এটা ঠিক। কিন্তু আমি নাটক কি শুধু ওই যারা নাটকের পরিণত দর্শক, নাটক তাদের জন্য করব? আমি সবার জন্যই নাটক করব। সাধারণ মানুষ যারা জানে না বোঝে না তাদের জন্যও করব, তারাও দেখবে। এইভাবেই তো দর্শক বাড়বে। এইভাবে যারা আজকে পরিণত তারা তো একসময় অপরিণত ছিল আর কি। তাহলে যারা অপরিণত তাদেরকে আমরা কেন পরিণত করব না আর কি। একদমই তাই। বিশেষ করে যুব সমাজ এগিয়ে আসছে না, তারা এখন বোকা বাক্সে বন্দি। সেই জায়গা থেকে কি বলছেন আপনি? আর সেই জায়গাতে বলবো যে আমাদের অসুবিধা হচ্ছে না আর কি। বাচ্চাদের ব্যাপার কি, বাচ্চাদের আসলে মফস্বলে থিয়েটার বা নাটক যে করতে হবে এইটা খুব কম গার্জিয়ানরা বুঝতে পারছে আর কি। নাটকে যে একটা পূর্ণাঙ্গ মানুষ গঠনের ক্ষেত্রে খুব সহযোগী হয় আর কি, সেইটা গার্জিয়ানরা বুঝতে পারছে না। যেমন আমাদের মফস্বলে কি হয়, আঁকা, তারপরে নাচ মানে নৃত্য, এইগুলোতে বা রিসাইটেশন মানে আবৃত্তি, এইগুলো গার্জিয়ানরা বুঝতে পারছে যে এইগুলো করলে ভালো হয়। হ্যাঁ, কিন্তু এই সবই যে নাটকের মধ্যে রয়েছে এটা গার্জিয়ানরা সেই অর্থে বোঝে না, জানে না। আমাদের নাটকে কি হয়, গার্জিয়ানরা কম বাচ্চাদের আনে, বা আমাদের এখানে কলকাতায় গিরিশ ঘোষের আমল থেকে যদি আমি বলি আর কি, তখন নাটক মেয়েরা অভিনয় করতো নটি, মানে যারা বেশ্যা ছিল আর কি। আর নাটক যারা করতো তাদের হচ্ছে খারাপ ভাবতো মানুষরা, দর্শক দেখতো কিন্তু ভাবতো এরা ঠিকঠাক না আর কি। তখন থেকে এই প্রচারটা না সাধারণ মানুষের মধ্যে হয়ে আছে। এই জন্যই এখনও এইটা দূর হয়নি মানুষের থেকে, যে নাটকটা আসলে সত্যি করলে একটা মানুষ বা একটা বাচ্চা থেকে, ছেলে হোক মেয়ে হোক, বাচ্চা থেকে যদি নাটকের সাথে থাকে, সে গঠনে তার মানসিক গঠন হোক, সামাজিক গঠনের ক্ষেত্রে সে ভালো হবে, এইটা বুঝতে পারছে না। যারা বুঝতে পারছে তারা এগিয়ে যাচ্ছে, অবশ্যই মুখ ফিরাবে। একদমই তাই। আমরা হচ্ছে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আমি একটা শেষ প্রশ্ন দিদির কাছে, এই যে একটা এখন থিয়েটারের নতুন, বিশেষ করে করোনার পর থেকে একটা নতুন একটা চল এসছে যে ইন্টিমেট থিয়েটার আর হচ্ছে আমাদের হল, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিমেট থিয়েটার যে স্পেসগুলো, এখানে দর্শকের একটা পরিপূর্ণতা দেখা যাচ্ছে, কিন্তু হলে দর্শক সংখ্যা অত্যন্তই কম। একটা জিনিস মনে হয়, গোবরডাঙ্গা যে শিল্পায়ন বা নকশা, ওদের যে ইন্টিমেট স্পেস, সেইখানে দর্শক আসন হচ্ছে 100 জন বসতে পারে, কিন্তু টাউন হলের দর্শক সংখ্যা অনেক বেশি, 700। সেইখানে 100 জন বসলে না, এই যে আমরাও যেমন কিছুদিন আগে টাউন হলে নাটক করলাম, সেইখানে 100-র মতো দর্শক ছিল, কিন্তু দেখে মনে হচ্ছে কি যে একদম ফাঁকা, মনে হচ্ছে 10-12 জন বসে আছে এরকম, কিন্তু প্রায় 100-র মতো দর্শক ছিল আর কি। হ্যাঁ, একদমই তাই। আর একটাও মনে হয় যে অত বড় হল দেখে, মানে টাউন হলটা দেখে অনেকে মানে ভাবে যদি টিকিট লাগে আর কি, পয়সা দিয়ে দেখতে হবে, এটা দর্শকরা মনে করে, ওই জন্য হয়তো অনেকে যেতে চায় না। একদমই তাই। তো এরকম একটা ব্যাপার থেকেই যায়। তো আমরা আমাদের নজরে বাংলা নাট্যদূতের আড্ডার অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। এরপর আমরা দেখে নেব সরাসরি তাদের রিহার্সালের মুহূর্তগুলি।